আমি মনে করলাম নেমে তারপরে হেঁটে হয়তো ভেতরে প্রবেশ করতে পারবো। আমি নেমেছি, হেঁটে যখন গেট দিয়ে প্রবেশ করতে গেছি তখন আবার বলেছেন আপনি যেতে পারবেন না। আমি বলেছি কেন, আমি তো লেট নই। কোনো মন্ত্রী, কোনো উপদেষ্টা 10 দিন বিলম্ব করে দেশে এসে শপথ দিয়েছেন। আমি মাহমুদুর রহমান মান্না 50 বছর ধরে রাস্তায় রাস্তায় আন্দোলন করেছি, লড়াই করেছি। এই সরকার যে চলে গেছে আমার তাতে কিছু না কিছু ভূমিকা ছিল, অথচ আমি 15 মিনিট আগে মূল ফটকে পৌঁছাবার পরেও আমাকে সেন্ট্রি প্রবেশ করতে দেয়নি। আমার আসলে এইরকম কোনো ধারণাই ছিল না এই রকম একটা সমাবেশে আমাকে আসতে হবে এবং কথা বলতে হবে। আমাদের দেশ এখন শাসন করছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। উনি এত বড় প্রতিষ্ঠা পেয়েছেন গ্রামীণ ব্যাংক করে। গ্রামীণ ব্যাংকের যে যাত্রা, তার ইতিহাস আপনাদের মনে আছে। প্রায় সমস্ত পত্রপত্রিকায় লেখা হয়েছে। চট্টগ্রামের হাটাজারি থানার জোবরা গ্রামে এক ভিখারিনী ভিক্ষা করতে তার কাছে আসছিল। উনি তাকে বুদ্ধি দিয়েছেন, তুমি ব্যবসা করো না কেন? ভিখারিনী বলেছে ব্যবসা করবো, আমার টাকা কই? উনি বলেছেন আমি তোমাকে কিছু টাকা দেই, তুমি চুরি কিনে বিক্রি করতে থাকো এবং দেখো কিছু হয় কি না। এবং এই যে টাকা নিয়ে ভিখারিনী ব্যবসা শুরু করলো, তা থেকে তিনি দাঁড়িয়েছেন এবং তিনি ধীরে ধীরে আরো অন্যান্য নারীদের নিজের পায়ে দাঁড়াবার জন্য ব্যবসা করবার উদ্যোগ দিয়েছেন, তাদেরকে উৎসাহ দিয়েছেন এবং গ্রামীণ ব্যাংক আজ সারা পৃথিবীতে পরিচিত হয়েছে। দেখেন, ভাবতে অবাক লাগে না যে মানুষের হাত ধরে বুদ্ধির পরামর্শে একটা ভিখারিনী নিজের পায়ে দাঁড়ালো। সেই মানুষের শাসনের সময় এই যে এতজন নারী দাঁড়িয়ে আছেন, এরা কেউ ভিখারিনী নন, এরা সবাই মোটামুটি সম্পন্ন। যাই তাদের সম্পদ আছে, সম্পদগুলো জড়ো করে নিজের পায়ে দাঁড়িয়ে ব্যবসা করবেন, দেশের উন্নতি হবে, নিজেদের পরিবারের উন্নতি হবে, এই চেষ্টা শুরু করেছেন। আমি জানি এদের মধ্যে কেউ কেউ আছেন যারা মোটামুটিভাবে ব্যবসা প্রতিষ্ঠিত করতে পেরেছেন, যারা ব্যবসা চালাচ্ছেন। ওইখানে রাপা প্লাজাতে তাদের দোকান আছে, সেখানে বসে বসে ব্যবসা করছেন। সেই রাপা প্লাজার দোকান থেকে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। কয়েক মাস হয়ে গেছে, তারা বিভিন্ন জায়গায় গেছেন। তারা এই যে ঘুরে ঘুরে নেতাদের সাথে কথা বলছেন, সমাজে যারা লড়াই করছেন তাদের সাথে কথা বলছেন। সেই প্রক্রিয়ায় তাদের সাথে আমার পরিচয়। আমি খুব অবাক হয়েছি। আমি তাদের বলেছি আপনারা সরকারের কাছে যান, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তারা বর্তমান সরকারের উপদেষ্টার কাছে গেছেন, গিয়ে বিষয়টা বুঝিয়েছেন। আজ পর্যন্ত উপদেষ্টার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো রকম জবাব দেওয়া হয়নি। এই রকম সরকার তো আমরা চাইনি। এত বড় যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সমগ্র মানুষের মধ্যে কোন আকাঙ্ক্ষার জন্ম নিল? নতুন বাংলাদেশ চাই, যেখানে শাসক মানে শাসক নয়, শাসক মানে সেবক, যেখানে রাজা যিনি, যেখানে উপদেষ্টা মন্ত্রী জনগণের সেবা করবেন, সেই রকম কাজের জন্য তারা উৎসাহিত। এবং এই মানুষগুলো, এই মহিলা, এই নারীরা তাদের কাছে গিয়ে বলেছেন এই দরকার আমাদের। আমি ওনাদের জিজ্ঞেস করলাম, ডক্টর ইউনূসের সাথে আপনাদের কথা হয়েছে? ওনাদের ডক্টর ইউনূসের সঙ্গে কথা হয়নি। আমাকে বলেন তো, ডক্টর ইউনূস অনেক বড় মাপের মানুষ, আমরা জানি, ওনাকে বিশ্বের যে কোনো জায়গাতে সম্মান করে, কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের দুঃখী মানুষ যদি তার সাথে কেউ কথা বলতে চায়, তার জন্য তাকে কত মাস চেষ্টা করতে হবে। একটা উপদেষ্টা যদি সাধারণ মানুষের কথা না শোনেন, সাধারণ মানুষ যদি আমাদের শাসকদের কাছে যেতে না পারেন, তাহলে তারা তাদের দুঃখের কথা বলবেন কার কাছে? এই ব্যাপারে কথা আমি আপনাদের কাছে বলবো। তার আগে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমার আপনাদের সাথে কাছে বলতে হয়। রাত পোহালে 21শে ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারিকে প্রত্যেকেই ভাষা আন্দোলন উপলক্ষে পুরস্কার বিতরণ করে। আজকে পদক দেওয়ার অনুষ্ঠান ছিল সকালবেলা। আমার এত বছরের রাজনীতির জীবনে আমি কোনোদিন সরকারি এই রকম কোনো অনুষ্ঠানে দাওয়াত পাইনি। এইবার তারা দাওয়াত করেছে, আমি রাজি হয়েছি।
আমি গেছি, 11টার সময় অনুষ্ঠান হবার কথা, আমি সেখানে পৌঁছেছি 11টা বাজতে 20 মিনিটে। আমি একটু নাদান মূর্খ ধরনের লোক, আমি জানি না কোন গেট দিয়ে ওসমানী উদ্যানে প্রবেশ করতে হয়। পরপর 4টা গেটে গেছি। যারা যারা সেখানে পাহারায় ছিলেন তারা বলেছেন এই গেটে না স্যার, সামনের গেটে যেতে হবে। আমি বলেছি ভেতরে কোনো রাস্তা নাই, বলেছে না ভেতরের রাস্তা বন্ধ। শেষ এসে গেটে গেছি, তখন 11টা বাজতে আরো 15 মিনিট বাকি আছে। যারা সেখানে পাহারায় ছিলেন তারা বলেছেন মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি প্রবেশ করতে পারবেন না। আমি বললাম তাহলে আমি করবো কি এখন? তারা বলছেন আপনি গাড়ি থেকে নেমে যেতে পারেন। আমি মনে করলাম নেমে তারপরে হেঁটে হয়তো ভেতরে প্রবেশ করতে পারবো। আমি নেমেছি, হেঁটে যখন গেট দিয়ে প্রবেশ করতে গেছি তখন আবার বলেছেন আপনি যেতে পারবেন না। আমি বলেছি কেন, আমি তো লেট নই। কোনো মন্ত্রী, কোনো উপদেষ্টা 10 দিন বিলম্ব করে দেশে এসে শপথ দিয়েছেন। আমি মাহমুদুর রহমান মান্না 50 বছর ধরে রাস্তায় রাস্তায় আন্দোলন করেছি, লড়াই করেছি। এই সরকার যে চলে গেছে আমার তাতে কিছু না কিছু ভূমিকা ছিল, অথচ আমি 15 মিনিট আগে মূল ফটকে পৌঁছাবার পরেও আমাকে সেন্ট্রি প্রবেশ করতে দেয়নি। কখনো প্রধান উপদেষ্টা আসেননি। আমি অভিযোগ করছি, আমি সবাইকে জানতে বলছি, এই যে নারীরা সংগ্রাম করছেন, বছর খানেক ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখাই করতে পারেন না। যিনি তার শুরু করেছিলেন ভিখারিনীর ইন্টারভিউ দিয়ে, তাকে টাকা দিয়ে সেই দেশের নারীরা সবাইকে দেখেন চেহারাগুলো, এরা ভিখারিনী নয়, এরা মানুষের কাছে ভিক্ষা করে না, নিজের পায়ে দাঁড়াবার জন্য চেষ্টা করছে। তারা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে পারেননি। যিনি উপদেষ্টা তারও ইন্টারভিউ পান না, ভেতরে ঢুকতে পারেননি। আমার চেষ্টা করতে হয়েছে যাতে তারা দেখা করতে পারে। আমি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বলি, স্যার আমি জানি না আমার কথা আপনার কানে পৌঁছাবে কিনা, আমি জানি না আজকে এখানে যে কথাগুলো বলছি আপনার উপদেষ্টা, মহিলা বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তার কানে পৌঁছাবে কিনা, কিন্তু এইভাবে পাশের ব্যবস্থা করে তারা তার সাথে দেখা করেছেন। কি বলেছেন তিনি? কোনো জবাব দিতে পারেননি। ওনারা উকিলের কাছে গেছেন, রিট করেছেন, এবং আমি তাদেরকে বলেছি আইনি পথে যাওয়া ছাড়া আপনাদের কি পথ আছে এখন? ওই আইনে ওই বিচারের রায় কতদিনে হবে? ততদিন পর্যন্ত ওনাদের ব্যবসা থাকবে, ওনাদের পুঁজি থাকবে, ওনারা ধ্বংস হয়ে যাবেন না? আর এরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে তার জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস আকাশে না মঙ্গল গ্রহের উচ্চতাও যদি উঠে থাকেন তাদের প্রশ্নের জবাব তো আপনাকে দিতে হবে। আমি আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবার জন্য কথা বলছি না, আমি শুধু বলছি আমরা তো সেই রকম সরকার চাই যেই সরকারের কাছে সহজে যেতে পারবো। আমরা সেই রকম মন্ত্রী চাই যার কাছে আমাদের মনের কথা বলতে পারবো। আমাদের এই দেশে যখন জিনিসের দাম বাড়ে, যদি সেই কথা সরকারকে বলতেই না পারি, সরকার যদি আমাদের কথা নাই শোনে, তাহলে সেই সরকার থেকে লাভ কি? কি সংস্কার আমাকে বোঝান। যেই সংস্কারে মানুষের রুটি রুজির কোনো ব্যবস্থা হয় না, যেই সংস্কার মানুষের জীবন এতটুকু বদলে দিতে পারে না, সেই সংস্কারের পেছনে ওরা তো সবাই ওই যে সুকান্তের মতো কবিতা বলবে, ক্ষুধার্ত শিশু চায় না স্বরাজ, চায় শুধু চায় দুটি ভাত একটু নুন। এরা তো সেই রকম পর্যায়ে পৌঁছে যাচ্ছেন। এই যে মা বোন দাঁড়িয়ে আছেন, আমি বলি এদের ছবি যারা তুলছেন পারেন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বলেন এই চেহারাগুলো মনে রাখেন, 6 মাস পরে এরা কোথায় থাকে সেটা দেখেন। দেশ উন্নতি করে কিভাবে? আপনি নিজেই বলছেন চাকরি খোঁজেন কেন, চাকরি তৈরি করেন। এরা চাকরি তৈরি করছেন, নিজেরা এমপ্লয়মেন্ট করছেন, অন্যদের সেখানে এমপ্লয়মেন্ট দেওয়ার ব্যবস্থা করছেন। আর আমাদের পজিশন এরকম হয়ে গেছে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সিকিউরিটি এত ইম্পর্টেন্ট যে 15 মিনিট আগে সদর দরজা বন্ধ করে দিতে হবে। কেন? আমি সত্যি আমার জীবনে এত বড় অপমানিত কখনো বোধ করিনি। এই দেশে একটি রাষ্ট্র অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে দাওয়াত করবার পরে আমার কাছে কার্ড পাঠানো হয়েছে। কার্ডে লেখা হয়নি কটার সময় আসন গ্রহণ করতে হবে, কার্ডে লেখা হয়নি 15 মিনিট আগে গেট বন্ধ করা হবে, কার্ডে লেখা হয়নি
সব জায়গায় যেমন থাকে প্রধান অতিথি পৌঁছাবার আগেই দয়া করে পৌঁছাবার চেষ্টা করবেন। আমি তো প্রধান অতিথি যাওয়ার আগে পৌঁছেছি, তারপরে আমি কার কাছে বলবো? এটা নিজের কাছে এত ছোট মনে হয়েছে যে এই কথা আমি যদি বলতে যাই, অনেক উপদেষ্টা আছেন, উপদেষ্টারা কিছু মনে না করলে খুশি হব, যারা হয়তো 7 মাস আগে 8 মাস আগে আমার সাথে দেখা করবার জন্য বসে থেকেছেন। কাউকে ছোট করছি, আবার বলছি, আমি এটা বিশ্বাস করি এই দেশে আমরা যারা বাস করি কেউ কারো থেকে বড় নেই। আপনার নিজের প্রজন্মের সাথে খোঁজ করেন, আপনার আগের যিনি প্রজন্মের মানুষ, আপনার ভাতিজা, আপনার ভাগিনা, অথবা এরকম কেউ হয়তো হাল চাষ করে, এরকম হয়তো গ্রামে একটা ছোট মুদির দোকান করেন। আমরা বাঙালি পরিবার কেউ ওই লাখপতি কোটিপতির পরিবার থেকে এখানে আসিনি। আমরা সংগ্রাম করে আমাদের জাতিকে দাঁড় করাবার চেষ্টা করছি। আর সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষ যখন আসছে, যখন তিনি এই ধরনের মানুষগুলোকে নিয়ে সরকার গঠন করেছেন, আমরা তাকে সমর্থন করেছি। আমরা বিশ্বাস করেছি এই মানুষ আর যাই করুক লুট করবে না, এই মানুষ আর যাই করুক শেখ হাসিনার মতো অন্যকে অপমান করে নিজে আনন্দ বোধ করবে না। এই মানুষ আর যাই হোক রাজনীতির ছলচাতুরি, মিথ্যাচার, ধাপ্পাবাজি এটা করবেন না। আমরা একটা পরিশীলিত রাজনীতি দেখতে পারবো, আমরা একটা সুন্দর ভদ্রস্থ রাজনীতি এবং পলিটি যাকে বলে রাজনৈতিক সমাজ দেখতে পারবো। কিন্তু আমি দুঃখের সঙ্গে বলছি, এটা আগের মতোই যদি সাথ চলতে থাকে, আমরা জায়গায় আছেন, তাদের সাথে গিয়ে কথা বলতে পারবেন না। এই যারা এখানে দাঁড়িয়েছেন তাদের উপদেষ্টা পর্যন্ত যাওয়ার দরকার নেই। তারা মহিলা মন্ত্রণালয়ে অথবা তার যে বিভাগ আছে তাদের কাছে গিয়ে বলবে, দেখেন এই আমাদের সমস্যা। যদি এমন করা হয় যে তারা সত্যি সত্যি ন্যায়সঙ্গতভাবে জায়গাটা পান না, তবু তো সরকারের দায়িত্ব উদ্যোক্তা যারা তাদেরকে প্রতিষ্ঠিত করা, তাদেরকে স্থাপন করবার ব্যবস্থা করা। সরকার কানেই নিচ্ছে না, এখন পর্যন্ত সরকার যে জানে তা মনেই হয় না। তখন আমি যদি বলি এই যে রিক্সাওয়ালারা মিছিল করে, ঠেলা গাড়িওয়ালারা মিছিল করে, আনসাররা মিছিল করে, যারাই আন্দোলন করছে, নিজেরা বলেছেন না বৈষম্য বিরোধী রাষ্ট্র করতে চাই, বৈষম্য বিরোধী সমাজ করতে চাই। তাহলে বলেন এই সচিবালয়ে কত গ্রেডের বেতন আছে? সবচাইতে নিম্ন গ্রেডের মানুষ কত টাকা বেতন পায়, আর সবচাইতে উচ্চ গ্রেডের মানুষ কত বেতন পায়? আমার কাছে যারা আন্দোলন করেছে তারা এসেছেন, দেখিয়েছেন, লিফলেট পড়িয়েছেন আমাকে। লোয়েস্ট গ্রেডের মানুষ বেতন পায় মাত্র 12,000 টাকা, আর উপরে যারা তারা 2.5 লাখ টাকা পর্যন্ত বেতন পায়। 12,000 টাকা দিয়ে ঢাকা মহানগরে কোনো পরিবার চলে? তারা যদি রাস্তায় নামে, তারা যদি বলে এই বৈষম্যের অবসান চাই, এই বৈষম্য দূর হোক, এই বৈষম্য যতদিন পর্যন্ত দূর না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাব, আপনি আমাদেরকে সমর্থন করেন, আপনারা আমাদেরকে সমর্থন করেন, আমি খুব বিনা দ্বিধায় বলতে চাই, আমি এবং আমরা, আমাদের দল, আমাদের জোট গণতন্ত্র মঞ্চ ওদের সাথে লড়াইয়ের মধ্যে আছি এই কারণে যে আমরা বিশ্বাস করি অবস্থা বদলানো যাবে, আমরা মনে করি বাংলাদেশ বদলানো যাবে, আমরা মনে করি দারিদ্র দূর করা সম্ভব যদি শাসক সিনসিয়ার হয়, যদি শাসক জনগণের কষ্টের সঙ্গে একাত্ম হতে পারে।